উপরালা, আর কতদিন এভাবে চলবে? একবেলা খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে আমাদের। আমাদের কপালে কি ভালো খাবার জুটবে না? এ পোড়া কপালে আর কতদিন চলবে? হে উপরালা, এমন কিছু দিয়ে দাও যে গ্রামের মানুষের থেকে ভালো আমি হতে পারি। কি গো, তুমি কি সারাদিন একই কথা বলতে থাকো? উপরওয়ালা তো তোমার মধ্যে একটা ভালো বুদ্ধি দিয়েছে। এ দিয়ে তো আমাদের দিন ভালো চলে। মাটির হাঁড়ি কলসি বানিয়ে তো আমাদের দিন ভালোই চলে যাচ্ছে। আরে গিন্নি, তোমার কি মন চায় না যে ভালো ভালো খাবার খাই? রসমালাই, মিষ্টি, গোল্লা, দই। আর আমাদের বাড়িটা যদি অনেক বড় হতো তাহলে গ্রামের মানুষ সবাই বলতো, ওই দেখো ওখানে রমেশের বাড়ি। আর বলো, তোমারও তো মন চায় নাকি যে ভালো ভালো গয়না পরি? তুমি কি কথা বলছো? আমি তো আজ পর্যন্ত তোমার কাছে কোনো গয়নাগাটি চাইনি। তুমি যতটুকু রোজগার করো তাতেই আমি খুশি, আর কিছুই চাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার এখন বাজার যাওয়ার সময় হয়ে গেল। আজকে তো আমার একটা ভালো কিছু হতে চলেছে। এটা বলে রমেশ মাটির কলসিগুলো তার মাথায় নিয়ে বাজারের দিকে যেতে থাকে। আমার গিন্নি, ভালো গিন্নি তো বুঝতেই পারলো না, খালি বড় বড় খালি জ্ঞানের কথা বলে। আমি একদিন না একদিন বড় হবই। এইসব ভাবতে ভাবতে রমেশ বাজারে পৌঁছে যায়। আসুন আসুন ভাই সবেরা, আমার কাছে ভালো ভালো কলস আছে, আসুন নিয়ে যান। আরে ভাই, এই বড় কলসের দাম কত? আরে ভাই, এই বড় কলসের দাম 20 টাকা। কি বললে? আরে না না, আর 20 টাকা তো অনেক বেশি হয়ে গেল। এই 20 টাকা তো আমি 4টা কলসি পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, ওই 20 টাকাতে 4টা কলসি কিনোবা, যাও। রমেশের কাছে অনেক মানুষই কলসি কিনতে আসে, কিন্তু তারা কলসির দাম 5 টাকার বেশি দিচ্ছিল না। কি করব আমি, কি করব? এই 20 টাকাতে এই কলসি তো কেউ নিতেই চায় না। আজকে এই কলসিগুলো কি আমাকে সেই 5 টাকাতেই বিক্রয় করতে হবে নাকি? আরে ভাই, এসব কলসি তুমি কত করে বেচছো? আরে ভাই, বড় ঘোড়ার দাম হলো 20 টাকা, আর ছোটগুলো সব বাকি হলো 10 টাকা করে দিয়ে দেবো। আরে না না ভাই, তুমি অনেক বেশি দাম বলছো। আমি 3টা কলস 20 টাকাতেই নেব। কি করব? যাই, কেউ তো আজকুন পর্যন্ত 20 টাকাও বলেনি। 20 টাকা যখন বলেছে, একেই দিয়ে দিই সব কলসি 20 টাকাতে। ঠিক আছে ভাই, এই নাও, তুমি সব কলসিগুলো নাও, 20 টাকাতেই দেবো। রমেশ টাকা নিয়ে বাজার থেকে চলে যায়। রমেশ নদীর কিনারায় বসে বড়লোক হওয়ার স্বপ্ন দেখছিল। কি করব? কিভাবে আমি সবার থেকে বড় হতে পারবো? প্রতিদিন আমাকে কলস বানাতে আর ভালো লাগছে না। আরে এ কি? এরা তো মনে হচ্ছে একটা বোতল। যাই দেখি তো এই বোতলটা পানি থেকে উঠে। রমেশ বোতলটাকে পানি থেকে উঠিয়ে নেয়। আরে বোতলের ভিতরে আবার এটা কি? মনে হচ্ছে তো কেউ কাগজ আর মিত্র ভরে রেখেছে। বোতলটা খুলে দেখি তো, বের করে কাগজটাকে। হুকুম করো আকা, আমি তোমার গোলাম। আরে আরে আরে, আমাকে মেরো না, আমি তোমার কোনো ক্ষতি করিনি। এই আমার মালিক, আমি তোমার গোলাম, আমি কেন তোমাকে মারবো? কি 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 বলছো তুমি? আমার গোলাম? এ আমার মালিক, আমি তোমার গোলাম,
তোমার যে কোনো 3টা ইচ্ছা আমি পূরণ করতে পারি। আমার মনে হচ্ছে আমার ছোটবেলায় আমার দাদি আমাকে গল্প শোনাতো, সেটাই মনে হয় সত্যি হলো। আমি কোনো স্বপ্ন দেখছি না তো, না এটা তো সত্যি সত্যি। এই দিন তো আমার কবজায় আছে, আমি যা কিছু বলবো সেই কথাই রাজি। এই দিন তুমি কি আমার সব ইচ্ছা পূরণ করবে? আমার মালিক, আমি তোমার যে কোনো 3টা ইচ্ছা পূরণ করতে পারি। বলো আমাকে তোমার 3টা ইচ্ছা কি? এই আমার জিন, আমার প্রথম ইচ্ছা হলো আমাকে এত বড় বাড়ি করে দিবে আমাদের গ্রামে, জানে আমাদের জমিদার মশাইয়ের না থাকে। ঠিক আছে আমার মালিক, তোমার প্রথম ইচ্ছা আমি পূরণ করছি এখনই। জিন তাড়াতাড়ি তার জাদু করে রমেশের বাড়ি অনেক সুন্দর করে দেয়। আমার মালিক, তোমাকে অনেক সুন্দর একটা বাড়ি বানিয়ে দিয়েছি। এবার তোমার তৃতীয় ইচ্ছাটা কি? কি চাইবো কি চাইবো, আমার তো এখন কিছুই মনেই পড়ছে না। কি করি দেখি। এই আমার জিন, এখন আমি আর কিছু চাইতে পারবো না। আমার দ্বিতীয় ইচ্ছা আমি পরে ভেবে বলবো। ঠিক আছে আমার মালিক, যেভাবে তুমি চাও সেভাবেই হবে। ঠিক আছে, আমাকে ভেবে বলিও কালকে। এখন তোমার 2টা ইচ্ছা এখনো পূরণ বাকি আছে। হ হ হ হ হ। যাই যাই, তাড়াতাড়ি করে যাই। আমার বাড়ি নতুন কিভাবে বানিয়েছে আমার ওই জিন। রমেশ তাড়াতাড়ি করে তার বাড়ি যায় এবং যেয়ে দেখে তার বাড়ি মাটির ঘর থেকে একটি রাজপ্রাসাদে পরিণত হয়েছে। এসব দেখে রমেশের খুশির কোনো সীমা ছিল না। দেখেছো গিন্নি, আমি রাতারাতি কিভাবে রাজপ্রাসাদ তৈরি করে ফেলেছি। কি গো, এত বড় রাজপ্রাসাদ রাতারাতি কিভাবে করে নিলা? কিছুই তো বুঝতে পারছি না, এসব কি করে হলো? আরে গিন্নি, এসব তো ওই জিনের জন্য হয়েছে যাকে আমি পেয়েছি। কি কি জিন? কেমন জিন? আরে গিন্নি, সকালবেলা যখন আমি নদীর কানাতে বসে থাকি তখন আমি ওকে দেখেছি। তখন রমেশ পুরো কাহিনীটা তার বউকে বলে। হ্যাঁ গো, এরকম জাদুর সম্পদ কখনো কাজে আসে না। এরকম জাদুর ধন সম্পদ নিয়ে বড় রকমের কোনো সমস্যাতে না পড়ি। আরে গিন্নি, আমার কিছু হবে না, তুমি খালি খালি বেকার চিন্তা করছো। হ্যাঁ গো, আমরা তো এত বড় ঘর তো বানিয়ে নিয়েছি, কিন্তু আমাদের কাছে যে একটাও টাকা নাই। আমরা এই এত বড় ঘর কিভাবে চালাবো? হ্যাঁ গিন্নি, আমি তো এর কথা কখনো ভাবিনি। হ্যাঁ, এমনই হতে পারে যে আমি যে কোনো জিনিসকে হাত লাগালে জানে সোনা হয়ে যায়। অনেক ভালো হতো, আমাদের কাছে খালি সোনা আর সোনাই থাকতো। আরে হ্যাঁ, জিনের কাছে গিয়ে আমার এই ইচ্ছাটাও পূরণ করে নি। এইটুকু ভেবে রমেশ তাড়াতাড়ি করে জিনের কাছে যায়। হো হো হা 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 হা। আমার মালিক, তোমার তৃতীয় ইচ্ছাটা খুলে বলো। এই আমার গোলাম, আমার তৃতীয় ইচ্ছা হলো যে আমি যে কোনো জিনিসে হাত লাগালে জানে সব কিছু সোনা হয়ে যায়। আমার মালিক, এটাই হবে। আমার মালিক, তুমি যে কোনো জিনিসকে হাত লাগালে সেই জিনিস সোনার হয়ে যাবে। আমার মালিক, তোমার আর একটাই শেষ ইচ্ছা আছে, সেটাও পূরণ করে ফেলো। আরে না না আমার গোলাম, আমার শেষ ইচ্ছা আমি পরে বলবো। এটুকু বলে রমেশ সেখান থেকে চলে যায়। আরে আরে, এ কি? মাছ তো পানির বাইরে এসে পড়ে গেছে, পানির জন্য অনেক লাফাচ্ছে। তাই যাই তাড়াতাড়ি করে পানিতে ছেড়ে দিই। রমেশ যখনই সেই মাছটাকে ছয়, সেই মাছটি একটি সোনায় রূপান্তরিত হয়। আরে হায় হায়, এই কি হয়ে গেল? মাছ তো একেবারে সোনা হয়ে গেছে। আমার তো ভুলই হয়ে গেছে, আমি যে কোনো জিনিসে হাত লাগালে একেবারে সোনা হয়ে যায়। এসব দেখে রমেশের মন অনেক খারাপ হয়ে যায়। সে মাছটিকে সেখানেই রেখে চলে যায়। রমেশ বাড়িতে ফিরে এসে যখন দরজায় হাত দেয়, তখন সেই দরজাটিও সোনায় রূপান্তরিত হয়। আরে গিন্নি, আজকে তো আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি, আমাকে তাড়াতাড়ি করে কিছু খেতে দাও, আমাকে অনেক জোরে ক্ষুধা লেগেছে।
ঠিক আছে, তুমি এখানেই বসো, আমি তোমার খাবার নিয়ে আসছি। রমেশের বউ রমেশের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু যখন রমেশ সেই খাবারটি নিতে যায়, সেই খাবারের থালিটি সোনার হয়ে যায় এবং তার সাথে খাবারও সোনার হয়ে যায়। আরে আরে, এ কি? খাবার কিভাবে হঠাৎ সোনার হয়ে গেল? গিন্নি, আমি জিনকে বলেছি যেখানে হাত লাগাবো সেখানে যেন সোনা হয়ে যায়। হ্যাঁ গো, তুমি কোন বিপদ নিয়ে আসলা বলো তো? এখন তো তুমি কোনো জিনিস ছুঁতেও পারবা না। আমার কি হবে বলো তো? আরে গিন্নি, তুমি কান্না কেন করছো? আমি কালকে জিনের কাছে গিয়ে আমি এই ইচ্ছাটা, আমার কথাটা আমি ফিরিয়ে নিতে চাই। আমি ওনার কাছে গিয়ে ফিরিয়ে নেব, তুমি কান্না করো না। এইসব বলতে বলতে রমেশ ভুল করে তার বউয়ের গায়ে হাত রেখে দেয় এবং তার বউ তখন সোনা হয়ে যায়। হে উপরওয়ালা, এতে কি হয়ে গেল? গিন্নি, তোমার কি হয়ে গেল? এখন আমি কি করব? না না, আমি এখনই গিয়ে আমার কথা ফিরিয়ে নেব। না না, আমার মালিক, আমার দেওয়া বর আমি কখনো ফিরে নিতে পারবো না। তোমার দ্বিতীয় ইচ্ছার কথা বলতে পারো মালিক। না না জিন, আমার কোনো আর ইচ্ছা নেই। এইটুকু শুনে জিন সেখান থেকে উধাও হয়ে যায়। তখন রমেশ সেখানে বসেই কান্না করতে থাকে। তারপর তার চোখ যায় সেই বোতলটির উপরে, যে বোতলে জিনটি ছিল। আরে, এই বোতলে আবার কি লেখা আছে? আমি তো এই বোতলটা দেখিনি আগে, পড়েও নি, দেখি যাই পড়িনি। এই জিন একটা দুষ্ট জিন। কোনো মানুষ যদি তার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইচ্ছা পূরণ করতে চায়, তাহলে তাকে এই বোতলের মধ্যে আটকে পড়বে, তার শেষ ইচ্ছা পূরণ হবে না, আর এই জিন সারা জীবনের জন্য মুক্ত হয়ে যাবে। আমি কি করব? আমি যদি 3 নাম্বার আমার শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই, তাহলে তো আমাকে সেই বোতলের মধ্যে থাকতে হবে। আমি কি করব? কার কাছে সাহায্য চাইব? আমি এখন একাই কি করব? গিন্নি, তুমি যদি তোমার কথা শুনতাম, তাহলে আমি যদি লোভ না করতাম, তাহলে আজকে তোমার এই পরিণতি হতো না। কি হয়েছে বাবা, তুমি কান্না করছো কেন? কি কষ্ট তোমার? বাবা, আমার নাম রমেশ। তারপর রমেশ সেই সাধু বাবাকে তার পুরো কাহিনীটা শোনায়। এখন আপনি বলেন বাবা, আমার গিন্নি কি কখনো ঠিক হবে না? না না বাবা, তোমার বউকে ভালো করার একটা উপায় আছে। তো তাড়াতাড়ি বলে দিন না বাবা, আমার গিন্নিকে কিভাবে আমি ভালো করব? বেটা, ওর জন্য তোমাকে আমর কুয়ার থেকে পানি নিতে হবে। এই পানি তোমার বউয়ের গায়ে যদি ঢালো, তাহলে আগের মতন হয়ে যাবে আর তোমার জাদুবিদ্যাও নষ্ট হয়ে যাবে। কিন্তু বাবা, আমার ফোন কোথায় আছে? বাবা, ওই পারে একটা পাহাড়ের গুহা আছে, ওই গুহাতেই তোমার অমরপূর্ণ কুয়ার জল আছে। কিন্তু সাবধান, ওখানে একটা মায়াবী রাক্ষস থাকে, তোমার ক্ষতিও করতে পারে। সাধুর এই কথা শুনে রমেশ তাড়াতাড়ি করে তার বাড়ি যায়। মিঠু, তুই তোর মার্কিনকে খেয়াল রাখিস, আমি ওই জাদুর জল দিয়ে আসতে যাচ্ছি। না না মালিক, আমি তোমার সাথে যাব, না হলে গুনতে কি জানি না তোমার কি কাজেও লাগতে পারি আমি। এই জন্য আগের মানুষরা বলতো একের ভিতরে দুজন থাকাই ভালো। ঠিক আছে মিঠু, তাহলে চলো আমার সাথে। রমেশ একটি খালি বোতল নিল এবং সেখান থেকে বেরিয়ে গেল। মালিক, মনে হচ্ছে এই গুহার মধ্যে আমার কোন জল আছে। হ্যাঁ হ্যাঁ মিঠু, তুমি ঠিক বলেছ। চলো তাড়াতাড়ি করে গুহার মধ্যে ভেতরে যাই।
ওই যে দেখো, ওখানে ওই যে আমার কোন পানি, তাড়াতাড়ি করে জলটা ভরে নাও। না না মিঠু, ওখানে যাওয়া যাবে না, আগে পানিটা পরীক্ষা করে নি। আর এখানে এক রাক্ষসও আছে। রমেশ মাটিতে পড়ে থাকা একটি পাথর তুলে অমরকুণ্ড পানির কাছে ছুঁড়ে দেয়। যখনই সে পানির কাছে সেই পাথরটি ছুঁড়ে দেয়, সেই দৈত্য সেখানে চলে আসে। আরে এখানে কে কে আছিস? কে আছিস তুই? সামনে আয়, আমার সামনে আয়, না হলে মেরে ফেলবো। আরে এখানে তো আশেপাশে কাউকে দেখছি না, এই পাথর এমনি হয়তো উড়ে এসে পড়েছে। যাই, এখানে আমি আরাম করে নিই একটু। দৈত্য সেখানেই শুয়ে আরাম করে। আরে মালিক, ওই দত্ত তো এখানেই ঘুমিয়ে পড়লো। তুমি যদি পানি নিয়ে আসতে যাও, ওই দত্ত তো জেগে যাবে। হ্যাঁ হ্যাঁ মিঠু, আমি এই জল কিভাবে নিয়ে আসবো? মালিক, তুমি এখানেই দাঁড়াও, আমি উড়ে গিয়ে ঠোঁটে করে পানি নিয়ে আসছি। মিঠু তাড়াতাড়ি করে সেই পানির কাছে যেয়ে তার ঠোঁটে পানি নিয়ে নেয় এবং তাড়াতাড়ি করে রমেশের কাছে চলে আসে। চলো চলো, তাড়াতাড়ি করে চলো মিঠু এখান থেকে। আর তোমার এই ঠোঁটের ভেতরে জল আছে, এটা ভালো করে রাখতে হবে। আমি যদি তোকে ছুঁয়ে নিই, তুই সোনা হয়ে যাবি। এই পানি ঠোঁটেই রাখিস, তোর মালিকের উপরে ঢালতে হবে। তারা দুইজন তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে এবং মিঠুর ঠোঁটের পানি রমেশের বউয়ের উপরে দিয়ে দেয়, আর সে আগের রূপে ফিরে আসে। এটা দেখে রমেশ অনেক খুশি হয়। এই মেরে আকা, তোমার শেষ ইচ্ছা পূরণ করা এখনো বাকি আছে। এ আমার মালিক, তোমার শেষ ইচ্ছাটা কি? না না জিন, তুমি এখান থেকে চলে যাও, আমার কোনো শেষ ইচ্ছা নেই। হ্যাঁ মেরে আকা, তোমার শেষ ইচ্ছা পূরণ করাই তো লাগবে, না হলে তোমাকে আমি মেরে ফেলবো। এ উপরালা, আমি এখন কি করব? এক বিপদ থেকে উঠতে না পেরে আর এক বিপদ এসে সামনে হাজির হয়ে গেল। ঠিক আছে জিন, কালকে আমার শেষ ইচ্ছা পূরণ করব। ঠিক আছে আমার মালিক, এখন চলে যাচ্ছি, কালকে কিন্তু আবার আসবো। কি করব? এই জিনের হাত থেকে কিভাবে বাঁচবো? কি করব? কি করব? ঠিক আছে, এই কাজ করলেই ভালো হবে। ও গিন্নি, আমি জঙ্গলে যাচ্ছি, তাড়াতাড়ি করে ফিরে আসছি। আমার হিসাবে এই বাসটাই ঠিক আছে, তাড়াতাড়ি করে এই বাসটাকে কেটে ফেলি। রমেশ তাড়াতাড়ি করে সেই বাঁশটি কেটে তার বাড়িতে নিয়ে চলে যায় এবং বাড়ির বাইরেই একটি গর্ত করে বাঁশটি লাগিয়ে দেয়। এ আমার মালিক, তোমার শেষ ইচ্ছাটা আমাকে বলে ফেলো। এই আমার গোলাম, এই আমার শেষ ইচ্ছা হলো, এই জমিনে যে বাঁশটা পুঁতানো আছে 10 বছর ধরে এখান থেকে তোকে উঠানামা করতে হবে। এভাবেই তোকে 10 বছর ধরে উঠানামা করতে হবে। এটা শুনে জিনের হোশ উড়ে যায়। প্রথম দিন সে ভালোভাবে উঠে যায়। আরে বাপ রে বাপ, আমার তো উঠতে নামতে আমার কোমরটাই তো ভেঙে গেল। আর যদি আমি উঠতে নামতে থাকি তাহলে আমি এবার মরেই যাব। এটার থেকে ভালো আমার বোতলে আরামে ছিলাম, ওটাই ভালো ছিল। কিন্তু বাইরে এসে তো আমার অবস্থা একবারই খারাপ হয়ে গেল। তাড়াতাড়ি করে এখানে ভেগে যাই, বোতলে ঢুকে পড়ি।
জিন সেখান থেকে তাড়াতাড়ি উধাও হয়ে যায়। এসব দেখে রমেশ আর রমেশের বউ অনেক খুশি হয়ে যায়।